নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আমার রান্নাঘরটা জয়িতার রান্নাঘর বলবো না, কারণ এই রান্নাটার হাত ধরিয়েছিল আমার শ্বশুরমশাই। ধরিয়েছিল বলা ভুল, ধরিয়েছিলেন, কারণ তিনি একজন সম্মানিত গুরুজন ব্যক্তি ছিলেন। আজকে উনি নেই, কিন্তু এই রান্নাঘরটা উনি আমাকে দিয়ে গেছিলেন। আমি আপনাদের সামনে একটু একটু করে আমার রান্নাঘরের কিছু না কিছু শেয়ার করব। তো বাবাই প্রথম আমাকে হাতে ধরে রান্নাটা শেখান, এবং সেখান থেকেই আমার জার্নিটা শুরু। আজ 15 বছর হয়ে গেছে যে আমি রান্নাঘরের সাথে এইভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছি। কিন্তু বাবা প্রথম আমাকে রান্নাটা শেখান, এবং পছন্দের কিছু তার তালিকা ছিল, রান্নার তালিকা, খাবারের তালিকা, যেইটা উনি আমাকে একটু একটু করে শিখিয়েছিলেন। তারপর উনি চলে যাওয়ার পর এটাকে আমি ভীষণভাবে রপ্ত করি, এবং আমার খুব ভালো লাগার জায়গা থেকে আমি রান্নাটা করি। আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব, আমি কিভাবে আমার রান্নাগুলো শেয়ার করি। আর একটা কথা, আমি জয়িতার রান্নাঘর বলবো না, বাবা মাকে মামুনি বলে ডাকতো। তো আমি ঠিক করেছি আমার রান্নাঘরটার নাম মামনির রান্নাঘর দেব। আপনারা কি বলছেন? ভালো লাগবে? সঙ্গে থাকুন, চলুন আজকে রান্নাটা দেখা যাক। আশা করি দেখে সবাই বুঝতেই পারছেন, আজকে নিয়েছি মাটন, তার সাথে পেঁয়াজ, আলু, রসুন বাটা, আদা বাটা দুটো বাটিতে আছে। আমার যতটুকু লাগবে আমি নেব, এবং লঙ্কা বাটা এবং একটু গোটা গরম মশলা। রান্নাটা আমি কিভাবে করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই তো মাংস রান্না খান, কিন্তু আমার রান্নাঘরে, মামনির রান্নাঘরে কিভাবে মাংস রান্না হচ্ছে সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এই খুন্তিটা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ এটা আমার শাশুড়ির খুন্তি, একটু বেঁকা, কিন্তু আমার যেন মনে হয় এই খুন্তি দিয়ে রান্না করলে আমার যেন স্বাদটা বেড়ে যায়। সেই জন্য আমি এটা এখনও সঙ্গে রেখেছি, এটাকে ছাড়িনি। অনেক খুন্তি তো রান্নাঘরে থাকেই, কিন্তু তাছাড়াও আমি এটাই ব্যবহার করি। একটু গরম হলে আমরা তেলটা দেব, এবং আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো যে গোটা গরম মশলাটা নিয়েছিলাম সেটা একটু শুকনো খোলায় ভেজে নেব। দেখুন, বিষয়টা হলো, আজকে রান্নাটা তো আমি একটু অন্যরকমভাবে করব, আপনাদেরকে বললাম। আমি যেহেতু বেশি মাটনের পিস নিইনি, মোটামুটি 10 পিস মতো নিয়েছি, কারণ আমরা অত মাটন খাই না, আমরা 2-3 জন খাবো, আমি, আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা, সেজন্য আমার খুব একটা বেশি লাগবে না। এর একটু শুকনো খোলায় গরম করে নিয়ে তারপর আমি এটা একটু রোস্ট করে নেব, হালকা রোস্ট, মানে হালকা ভাজা করার পর হালকা একটুখানি রোস্টিং করে দেখুন আপনারা তারপরে কি হয়। আমি যেহেতু নিজেই রান্না করি, সেহেতু দেখুন অনেক চ্যানেল আছে যেগুলোতে খুব সুন্দর পরিপাটি করে রান্না করা দেখায়, কিন্তু আমি আমার রান্নাঘরে আমি ওইভাবে পরিপাটি করে দেখাবো না আপনাদের। যেটা আমরা রোজ নিত্য নৈমিত্তিক জীবনে যেটা আমরা রোজ করে থাকি, যেভাবে একটু অগোছালো, এত সুন্দর বাটি দেই না, এত সুন্দর করে সাজাই না, যেমন করে মা মাসিরা রান্না করে, আমি ঠিক ওইভাবেই আপনাদের সাথে তুলে ধরবো। এবার আপনারা দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে এবং সঙ্গে থাকবেন। আমি কড়াই থেকে এটা তুলে নিলাম, এটা একটু শুকনো খোলায় গরম করে নিলাম। এইবার এটাকে আমি দিয়ে একটু মিক্সিতে হালকা ব্লেন্ড করে নেব, যাতে পুরো ভেঙেও না যায়, পুরো গুঁড়োও না হয়ে যায়, মানে পুরো গুঁড়ো করবো না, একটু অল্প ভাঙবো, মানে জাস্ট একটু। এটা আমি হামাল দিস্তাতেও ভাঙতে পারি, আবার আমি মিক্সিতেও করতে পারি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি পরে। চলুন, তেলটা তো দিতেই হবে, সেজন্য আমরা তেলটা দিয়ে দিই পরিমাণ মতো। তেলটা গরম হতে থাক ততক্ষণ, আমি একবারে তেলটা দেব। তেলটা একটু দেখছেন কীরকম, যেহেতু কড়াইটা গরম ছিল, তেলটা কিন্তু ভালো মতো ধরে নিয়েছে।
আলুটা ভেজে নেব আমি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। চেষ্টা করবেন আলুটা কাটার পর একটু জলে ভিজিয়ে রাখতে। দেখুন একটা জিনিস দেখাই, আমি কিন্তু আলুটা জল থেকে তুলেছি, কিন্তু দেখুন তাও ছিটিয়ে এলো না। কেন বলুন তো? সবসময় চেষ্টা করবেন গ্যাসটা সিমে রাখতে, এই জন্যই কিন্তু ছিটিয়ে এলো না। একে একে আলুগুলো দিয়ে তারপর আমি বাকি রান্নাটা করব। আলুটা একটু ভেজে নিই। আর একটা জিনিস বলি, আলু যখন ভাজবেন তখন চেষ্টা করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে জিনিসটা ঢাকা দিয়ে দিতে। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, যেটা আমি করি, কারণ এটাতে কি হয়, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। বুঝতে পারছেন আশা করি সবাই। এবার এটা ভাজাটা হোক, ততক্ষণে আমি এই যে মশলাটা আমি রেখেছিলাম সেটা আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখুন ঠিক যেমনটা বলেছিলাম ঠিক সেরকম, পুরো গুঁড়োও করবো না, অথচ একটু দানা দানাও থাকবে। এবার এইটা আমি কখন মেলাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মশলাটা দেখতে কেমন হয়েছে। দেখুন আলুটার একটা পাশ লাল হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে। বেশি লাল লালও হয়নি, আবার একদম সঠিক মতো লাল হয়েছে। আমি উল্টে দিই বাকিগুলো ভাজার জন্য। ভিডিওটা যখন আমি করি আমার কোনো এরকম কিছু নেই, স্ট্যান্ড নেই বা কিছু নেই যেটা দিয়ে আমি ভিডিও করতে পারি, বা খুব সুন্দর করে যেগুলো ভিডিও হয় সেইগুলো। আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ এটাই আমার পরিচিতি। আমি তো আপনাদের বললাম আমি আমার মতো করেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। ঢেকে দিলাম, আবার হোক এটা। চলুন একটু গল্প করি। রান্না তো দেখাবই, তার সাথে একটু গল্পও করি। আমার একটা অভ্যেস আছে, রান্না করার সময় আমার সবসময় পাশে একটা প্লেট চাই, ঠিক এরকম। দেখুন একটা গ্যাসের ওপর প্লেট রেখেছি, যেটাতে আমি খুন্তিটা রাখতে পারি, বা কিছু একটু দরকার হলো এই যে আলুটা তুলে এখানে রাখবো। তো এই প্রয়োজনগুলো আমার একটু পড়েই যায়। এইবার বিষয়টা হলো, অনেকে এটা রাখে না, অনেকে গ্যাসের ওপর রাখে খুন্তিটা, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। আমার রান্নাঘর রান্না করার সময় মনে হয় গ্যাসটাও যেন চকচক করে, পরিষ্কার থাকে, এবং সঙ্গে সব পরিপাটিভাবে যেন থাকে, মানে পরিষ্কার। আমি এরকম বলছি না যে ওই সুন্দর সাজিয়ে গুছিয়ে, আমি তো আপনাদের বললাম আমি অত সুন্দর সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে ভিডিও করে আনতে পারবো না। তো সেই জন্য আমি যেরকম করে পারি সেরকম করেই আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্লিজ ওই পাইপটা ইগনোর করুন, অনেক পুরনো হয়ে গেছে তো। আমার রান্নাঘরটা বেশ পুরনো, বেশ পুরনো মানে আমি যতদিনের ততদিনের পুরনো। আমার বিয়ে হয়ে আসার পর 15 বছর হয়ে গেছে, তো ওটা প্রায় 10-12 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো সেই জন্য একটু ইগনোর করবেন। আর একটা গল্প আর একদিন বলবো, খুব সুন্দর গল্পটা। অনেক রান্না তো শিখেছি, রান্নার ছোট ছোট টিপসও আমি দেবো, কিন্তু আমি যতটুকু জানি এই বয়সে সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা জিনিস, মজার একটা গল্প জানেন, একদিন আমাকে বাবা বললেন, তুমি এত রান্না করতে ভালোবাসো, আচ্ছা তোমাকে আমি একটা গিফট দেবো। আমি বললাম কি গিফট দেবে বাবা? বললো চলো তোমাকে নিয়ে যাই সারপ্রাইজ গিফট। কি দিল জানেন? এই গ্যাস ওভেনটা। সেই সময় আজ থেকে 13 বছর হয়ে গেছে। 2012, না আমি ভুল বলছি, 13 বছর হয়নি, প্রায় 14 বছরের কাছাকাছি। 2012 সালে আমাকে এই গ্যাস ওভেনটা বাবা দেয়, এবং তখন 3 বার্নার। দেখুন আমার গ্যাসটা 1টা 2টো 3টে 3 বার্নারের গ্যাস। তখন এই ওভেনটা মানে মারাত্মক হিট একটা আইটেম। সবাই 4টে ওভেন নিচ্ছে, মানে সদ্য বেরিয়েছে জিনিসটা। আমাকে বাবা বললো কেন তুমি 4টে ওভেন নাও? বললাম না, আমার 3টে ওভেনেই হবে বাবা, একটু সুন্দর দেখতে লাগছে সেই জন্যও বটে, আর আমার পারপাসটা সার্ভ করবে। কি বলুন তো, এখানে যে গ্যাপিংগুলো আছে আমি 3টাতেই বসাতে পারি। আর যখনই আমার 4টে ওভেন নেব, এটা আমার মত, 4টে ওভেনে আমি কখনোই ঠিক করে 4টে জিনিস বসাতে পারি না। এখানে যেমন আমি একপাশে ভাতও করতে পারবো এবং কড়াইটাও চাপাতে পারবো, ঠিক তেমনভাবে ওই 4টের যে ওভেন ছিল সেটা তো সঠিকভাবে না সব কিছু বসানো অ্যারেঞ্জ করা যেত না।
আমার কাছে সেটা মনে হয়েছিল, সেই জন্যে আমি নিইনি। আর আমার এই ছোট্ট রান্নাঘরে এইটাই মনে হয়েছিল আমার কাছে বেস্ট, সেই জন্য আমি এটা নিয়েছি। চলুন আলুটা দেখি কত হলো। দেখুন গল্প করতে করতে আলু ভাজাটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এটা আমি একটু বেশি লাল করেছি, একটু ভালো লাগে আমার এরকম লাল লাল, তো সেই জন্য আমি এরকম করে করেছি। আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, আমার বিগত 7 দিনের ওপর বেশ জ্বর এবং ঠান্ডা লাগা, তো সেই জন্য গলার অবস্থাটা খুব খারাপ, প্লিজ ইগনোর করবেন গলাটা। আমরা এবার আলুটা তুলে নেবো, হ্যাঁ, এরপর আমরা রান্নার দিকে যাব। একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, এখানে এই যে আলুগুলো নিয়েছি এগুলো কিন্তু গোটা গোটা আলু, এটার মধ্যে যদি ঝোল ঢোকাতে চান তাহলে একটা ট্রিক্স আছে। এই যে বলছিলাম একটা একটা ছোটো ছোটো টিপস দেবো, এটাকে কি করবে এরকমভাবে কেটে দেবেন যাতে এটা খুব সুন্দরভাবে এর মধ্যে ঝোলটা ঢুকতে পারে। দেখুন আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে কাটছি, সেজন্য এটা খুব একটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এরকম করে আমি একে একে সবগুলো কেটে নেব। বুঝতে পারছেন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যার জন্য খুন্তি দিয়ে একটুখানি চাপ দিলেই এটা কি সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখুন কেমন লাগলো আমার এই ছোট্ট টিপসটা, জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেমন লাগছে আমার এই মামনির রান্নাঘরটা একটু সবাই জানাবেন। দেখুন কি সুন্দর হয়ে গেল। এইবার আমরা মেন টার্গেটে যাব, সেটা হলো দেখুন যা তেল আছে যথেষ্ট, আমার 10 পিস মাংসের জন্য এই তেলটা যথেষ্ট। আমি যেটা করব সেটা এবার পেঁয়াজটা ছাড়বো, তো আমি পেঁয়াজটা ছেড়ে নিই। দুটো পেঁয়াজ দিয়েছি আমি বড় বড়, 10 পিস মাংসের জন্য দুটো পেঁয়াজ যথেষ্ট, তার বেশি লাগবে না। আর আমাদের বাড়িতে যেহেতু ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে, সেই জন্য আমি চেষ্টা করি টমেটোটা অ্যাভয়েড করার, কারণ শুনেছি টমেটোর বীজ থেকে নাকি ইউরিক অ্যাসিড হয়, তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে দিতে চাই না, কারণ আমাদের বয়স তো একটু একটু করে বাড়ছে, সেই জন্য চেষ্টা করি এইগুলো থেকে দূরেই থাকার। দেখুন আমার এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। দেখছেন আমার পেঁয়াজের পরিমাণটা। এইবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে হালকা রং দিয়ে আসবে তখনই আমি মাংসটা দেব। আর একটা ছোট্ট টিপস, এখনকার দিনের পেঁয়াজগুলো খুব একটা তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তার জন্য আমরা যেটা করব এখান থেকে সামান্য একটু নুন নিয়ে একটু নুন দিয়ে দেবো, বেশি দেবেন না কিন্তু, কারণ পরে কিন্তু আমরা রান্না করতে গিয়ে নুনের দরকার পড়বে। এবং এটা নুনটা মিশিয়ে আমি একটু ঢেকে দেব, তাহলে কি হবে পেঁয়াজটা সুন্দরভাবে গলে যাবে। এটাও কিন্তু একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম। কেমন লাগছে আমার এই ছোটো ছোটো টিপসগুলো জানাতে ভুলবেন না কিন্তু। চলুন ঢাকা দিয়ে, এবার আমি ঢাকাটা খুললাম। এইবার আর একটা টিপস বলব, যখন রান্নাটা হবে এই পেঁয়াজটা যখন দেবেন তখনই আপনি চেষ্টা করবেন কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার। আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমার বাচ্চাকে আমি আজ একটু একটু করে লঙ্কা খাওয়ানো শেখাই, তো আমি এই লঙ্কাটা দিয়ে দিলাম যাতে কি সুন্দরভাবে লঙ্কার যে একটা টেস্ট সেটা বেরিয়ে আসে। দেখুন পেঁয়াজটা দেখছেন কি সুন্দর আস্তে আস্তে গলার দিকে চলে গেছে, খুব অল্পই গলেছে কিন্তু গলছে। জিনিসটাতে আমি আবার ঢেকে দিলাম, এটা একটু হবে তারপর, এবং গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই করে রেখেছি, ফুল ফ্লেম। 2 মিনিট এটাকে আমি ঠিক করব, রান্না করব, তারপর আমি মাটনটা দিয়ে দেবো। আমি মাংসটা দেবো, যার জন্য আমি এটা ভিডিওটা অন করে দিলাম। বেশ এটা কালার নিয়ে এসছে, এইবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে দেবো।
এবার যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে পেঁয়াজের মধ্যেই রেখে একটু সেদ্ধ হতে দেবো। দেখুন এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এটাতে কি করব, যেটা হলো আপনার একটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম, গোটা গরম মশলা, সেইটা এখন এখানে দেব। কেন বলুন তো? কারণ এই মশলাটা আমি যদি এখন দিই, খাসির মাংসে দেখবেন একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু পাবেন না। দেখুন এই মশলাটা আমি এটা সামান্য একটু দেব, কারণ এরপরে এটা আমার অনেক কাজে লাগবে। আমি 2 স্পুন মতো দিলাম, বাকিটা আমি আবার পরে দেব। সেটা আমি মাংসটা তো হচ্ছে, আমি এটা জাস্ট সিম করে দেবো এবং এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এই সিম করলাম আর আমি ঢেকে দিলাম। এই যে পেঁয়াজ থেকে যে জলটা ছাড়বে সেটাতেই মাংস অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এবং আপনাদেরকে আমি বলি, আমি কিন্তু মাংস কুকারে, প্রেশার কুকারে দিয়ে রান্না করি না, আমি জেনারেলি কড়াইতেই করি। কোনোদিনও যদি 3 কেজি বা 4 কেজি মাংসও হয়েছে তখনও আমি প্রেশার কুকারে কিন্তু দিইনি, বড় কড়াই নিয়েছি এবং তাতেই আমি দিয়েছি। এবং আমি চেষ্টা করি জল না দিয়ে রান্না করার, কারণ এই পেঁয়াজ, টমেটো যা যা ইনগ্রেডিয়েন্টস পড়ে তাতে যথেষ্ট জল থাকে এবং সেই জলে মাংসটা রান্না করার চেষ্টা করি। এখন তো আমি টমেটোটা অ্যাভয়েড করি, আপনাদেরকে বললাম। আগে যখন আমি দিতাম তখন কিন্তু আমি একই প্রসেসেই করতাম। তো চলুন দেখা যাক তারপরেটা কি হয়, চলুন সঙ্গে থাকুন। আমি একটু ঢাকনাটা খুলেছি। আমার আর একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো এই মাংসটা কষাতে কষাতে একটু নুন দিতে হবে। যতক্ষণে পেঁয়াজটা না গলবে একটু পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলবে এবং মাংসের মধ্যেও নুনটা ঢুকে যাবে। চলুন এইবার এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকলাম, সিম করলাম। চলুন এবার আমার যেটা মেন কাজ, মাংস তো সিদ্ধ হচ্ছে মাংসর মতো, আমি তোমার ছানাটাকে একটু পরিয়ে আসি। একদম পড়তে চায় না, কেন বলুন তো? আমি রান্না করছি, বাহ খুব মজা, সেই জন্য আমাকে তো পড়াতেও হয়। সংসারটা যখন আমি করি তখন সেইগুলো আমাকে সব দিকটা সামলাতে হয়। আসলে কি বলুন তো বিষয়টা, যেহেতু আমি এরকম কর্পোরেট সেক্টরে চাকরি করি না, কিন্তু এই বাড়ির চাকরিটা তো আমি করি। এই বাড়িটাই আমার চাকরি। এই বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, বাড়ির প্রত্যেকটা মানুষকে যত্ন করা, তাদের মুখে খাবার তুলে দেওয়া, এত সুন্দর করে এই যে সংসারটা করছি, এটাই কিন্তু আমার কাছে সাংঘাতিক তৃপ্তির জিনিস। আপনাদের কাছেও নিশ্চয়ই যারা যারা আমার মতো হাউস মেকার আছেন, হোম মেকার আছেন, তারা আমার মনে হয় এটাকে খুব ভালোবাসেন এবং যত্ন নিয়ে করেন। এখন তো অনলাইনে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে আমি অনেক মানুষদের দেখেছি যে যারা বাড়িটাকে এত সুন্দর করে রাখে এবং তারা সংসারটাকেই খুব ভালোবাসে। আমার তাদের উদ্দেশ্যে মানে ভীষণ একটা স্যালিউট যে আপনারা পারছেন, এবং আমিও আপনাদের মতো, আমিও কিন্তু পারি। তো সঙ্গে থাকুন। চলুন, মাংসটা 15 মিনিটের জন্য রেস্টে দিয়েছি,
পেঁয়াজটা গলুক। পেঁয়াজটা গলার পর আমি আবার আসবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো। মাঝখানে গিয়ে ওকে একটু করিয়ে আসি। হ্যাঁ, এলাম রান্নাঘর, আমি দেখাচ্ছি এবার মাংসটা কীরকম হয়ে গেছে। দেখেছেন কি সুন্দরভাবে এটা হয়ে গেছে, জল ছেড়ে গেছে। 15 মিনিট রাখার পরেই ঠিক এরকম হয়েছে। এইবার আমরা একে একে আদা, রসুন, মশলা এগুলো দেব। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। সেদ্ধ হয়তো হয়নি, কিন্তু পেঁয়াজটা গলে এত সুন্দর মেল্ট হয়ে গেছে, একটা রং চলে এসেছে, পেঁয়াজগুলো সুন্দর গলে গেছে। এবার আমরা একে একে মশলাগুলো দিয়ে দিই। আচ্ছা, প্রথমে আমি দেব রসুন বাটা। এখানে যতটা রসুন বাটা নিয়েছি আমি ভুজে দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, টেবিল স্পুনে 2 চামচ দিলাম রসুন বাটা। আর সামান্য একটু আছে, এটা দিয়ে দিচ্ছি, এটা আমার লাগবে। এইবার আমি যেটা দেবো আদা বাটা। আদা বাটা আমি খুব একটা বেশি দেবো না, আমি 2 চামচ দেবো। 1 চামচ এই দিয়ে দিলাম, 2 চামচ। এইবার আমি দেব আর একটু সামান্য নুন। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সাথে একটু চিনি। এটা স্বাদটা ইনহ্যান্স করে চিনিটা দিলে। এবার আমি এটা ভালো করে কষাবো। এবার আমি ফ্লেমটা ফুল করে দেবো। তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে কিরকম হচ্ছে, সবসময় খালি পায়, কোনো ভিডিওতে তুমি সুন্দরভাবে আসো। এইবার মেন পার্ট হলো এই মশলাটা আমি ভালো করে কষাবো। চলুন কষে তারপর শেয়ার করছি, সঙ্গে থাকুন। আর একটা জিনিস যেটা আমি দিতে ভুলে গেছি, সেটা হলো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি রঙের জন্য 2 চামচ মতো দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কা, তো কাশ্মীরি মির্চ আমি দিয়ে দিলাম। গরম জলটা এইবার আমি যেটা দেব সেটা হলো একটু গরম মশলা। এইটা আমি রান্নার সাথে সাথেই দেব, পরেও আবার দেব। এই যে গরম মশলা। আর আপনারা খেতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বিরিয়ানি বানানো আপনারা যে ইচ্ছা সে আমাদের বাড়ি থেকে ওই যে এসে বক বক করছে। রংটা দেখাই যায় কিরকম হয়েছে। রংটা দেখছেন কত সুন্দর এসছে। এবার এটাকে আরো কষাতে হবে। দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তাও এটা আরো কষাবো যতক্ষণ পর্যন্ত আরো পেঁয়াজগুলো, এই যে পেঁয়াজগুলো এরকম হয়ে আছে, এইগুলো যাতে আরেকটু গলে যায়। দেখুন আমি এতে একটু জল দিয়েছি সামান্য পরিমাণ। এটা কি জল? এই যে বাটিটাই আমি রেখেছিলাম রসুন বাটা, যেটা রসুন বাটা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ফেলে দেবো, বলুন গায়ে কতটা লেগে থাকে। আবার দেখুন এখানে আমি যে মশলাটা করেছিলাম, এই ধোয়া যে জলটা, এটাও আমি একটু গরম জল মিলিয়ে
দিয়ে দিলাম। এই যে আমি আপনাদের বলেছিলাম যে আমি কিন্তু ওরকম সুন্দর করে ভিডিও করার মতো করে করবো না, আমরা যেরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না করি, অ্যাকচুয়ালি আমরা যেটা করি আমি সেটাই দেখাবো। এই যে বাটি ধোয়া জল বা এই যে মশলার যে থেকে যাওয়া যে জলটা ধুয়ে আমরা দিই, সেইগুলো কিন্তু আমি এই মধ্যে ভিডিওর মধ্যে ইনক্লুড করব। চলুন হ্যাঁ আমরা রান্নাটা করি, আর একটু কষিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাংসটা এখন ঠিক এই পর্যায়ে আছে, এখনো সেদ্ধ হয়নি। তো আমি এটা কি করব, এটা আমার কষানো কমপ্লিট। দেখুন পেঁয়াজগুলো কি সুন্দরভাবে গলে গেছে এবং পুরো তেল ছেড়ে দিয়েছে। এবং এই তেলের আরেকটা রহস্য কি জানেন, আপনারা চেষ্টা করবেন সব সময় মাংস কেনার সময় একটু চর্বি নিয়ে আসতে, মাংসের তেল যেটাকে বলে। আমি সেইটা দিয়ে দিয়েছিলাম একটু, সেটার জন্য এটার স্বাদ আরও বেড়ে যায়। চলুন এবার একটু গরম জল দিয়ে দিই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এইটুকু জল দিলাম, কারণ আমি মাংসে বেশি ঝোল রাখবো না ঠিক করেছি, তার জন্য আমি এইটুকু জল দিলাম। মুরগিটাকে আমি ফোটার জন্য রেখে দিলাম। মাংসটা সেদ্ধ হোক, তারপরে কিছুক্ষণ পরে এটা হাফ সেদ্ধ যখন মানে মোটামুটি হয়ে যাবে, তখন আমি আলুটা ছাড়বো। ঢেকে দিলাম। গ্যাসটা মিডিয়াম টু সিমে দেবো, সরি মিডিয়াম টু হাইতে দেবো। হ্যাঁ এইভাবে মাংসটা সেদ্ধ। ধরুন অনেকক্ষণ পরে এলাম, দেখি মাংসটা সেদ্ধ কতদূর হলো। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন দুইটা দিয়ে কাটছি, কেটে যাচ্ছে, কিন্তু কাটবো না। এটা আরেকটু, আমার মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হলে ভালো। বেশ প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আরেকটু সেদ্ধ হবে। এবার আমি যে কাজটা করবো, আমি আলুগুলো এবার এই যে কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিই একে একে। এই যে কাটা অংশটা ছিল, এই যে কাটা অংশটা, এটার মধ্যে দিয়ে না ঝোলগুলো দেখবেন ঢুকে যাবে, খাওয়ার সময় দুর্দান্ত লাগবে খেতে। চলুন এবার এগুলো সেদ্ধ হোক, আমি আরেকটু জল দেবো, দিয়ে এটা সেদ্ধ করব, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি রান্নাটা হয়ে যাওয়ার পর। মাংসটাতে আমি আরেকটু জল দিয়েছি। এবার যেটা করব সেটা হলো, আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম, এই ভাজা মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এবার এটা আমি সবটা দিয়ে দেবো। এবার এটা মাখিয়ে দিলাম, সেদ্ধটা হোক। এত সুন্দর একটা গন্ধ আসছে, কি বলবো আপনাদের। মাংসটা দিয়ে দিয়েছি, তো মাংসটা সেদ্ধ হচ্ছে, আমি তার মধ্যে একটু ভাতটা করে নিই। এই ভাজা মশলাটা দেওয়ার পরে গন্ধটা যেন আরো বেড়ে গেল, আরো সুন্দর হয়ে গেল। চলুন আমার মাংস ভাত তো হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। আপনাদের কি হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন তারপরে ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে। স্নান সেরে আমি এবার চলে এসেছি রান্নাঘর থেকে ডাইনিং রুমে খাবার দিতে। এই যে আমার ছা বসে আছে, আর আমি ওকে খেতে দেব, আর আপনাদের সাথেও শেয়ার করব মাংসটা কীরকম খেতে হলো, দেখাবো টেক্সচারটা। এই যে থালা রেডি, এইবার ভাত আর মাংসটা আমি দেব। গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে মাংস। মাংসের টেক্সচারটা
আগে দেখাই মাংসটা ঠিক এরকম হয়েছে। আর আমি তুলে নেব আলু। ও যেহেতু মেটে খেতে ভালোবাসে সেজন্য মেটে এবং মাংস। দেখুন মাংসের সাথে টেক্সচারটা কীরকম হয়েছে। এইবার চলে যাবে একেবারে শটান মুখে। কেমন হয়েছে একটু তুমি বলবে আমাকে খেয়ে। হ্যাঁ, চলুন মাংসটা এবার আমি আপনাদেরকে কেটে দেখাই। ভাতটা ভাঙলাম, গরম ভাত, গরম ভাত আর আছে না। দেখছেন কি সুন্দরভাবে ছিঁড়ে গেল। দেখুন এই দেখুন মাংসটার টেক্সচারটা এতটাই সুন্দর হয়েছে এবং আলুটাও আপনাদের দেখাই। জাস্ট একটু চাপ দিলে আমার এত গরম লাগছে আমি চাপতেও পারছি না। দেখুন হালকা চাপ দিলাম, দেখুন ভেতরে কি সুন্দর মাংসটার ভেতরটা দেখুন কি সুন্দর হলুদ হয়ে গেছে। দেখুন মধ্যে ঝোলটা এত সুন্দর ঢুকেছে। এবার আমি একটু খাইয়ে দেখাই এই জিনিসটা কিরকম হয়েছে। সাথে একটু আলু এবং মুখে না দিয়ে দাও। খুব গরম। বলো কেমন হয়েছে। আপনারাও এইভাবে মাংসটা রান্না করবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসের টেক্সচারটা নরম। আলুটা তো দেখে আপনারা বুঝতেই পারলেন। এইভাবে রান্না করলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি আমার বাচ্চাকে খাওয়াই। আজকের মতো এখানেই। রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু। আমি একটু চেখে দেখি জিনিসটা কেমন হয়েছে, তাহলে আপনাদেরকেও বলতে পারবো আমি, কারণ আমি তো চেখে দেখিনি। আমি একটু চেখে দেখে নিই মাংসটার টেক্সচারটা কেমন। এই মাংসটা আপনারা চামচ দিয়েও কেটে খেতে পারবেন। দেখি অসাধারণ হয়েছে কিন্তু। আমি হাইলি রিকমেন্ড করব রান্নাটা করার জন্য। চলুন আজকের মতো আসি। নমস্কার, ভালো থাকবেন।